এবার আমরা আলোচনা করব রক্তের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনের প্রক্রিয়া সম্পর্কে। অর্থাৎ আমাদের রক্ত কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে একটা ছোট্ট ব্যাপার সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা রাখতে হবে। আমরা তো আলোচনা করছিলাম মানুষের শ্বসনতন্ত্র, মানুষের শ্বসন ও শ্বাসক্রিয়া, এর মধ্যে রক্তের আলোচনাটা কেন আসলো? রক্তের অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহনের ঘটনাটা আমরা কেন পড়তে যাচ্ছি, তাই না? আসলে শ্বসনতন্ত্রের সঙ্গে রক্ত সংবহন তন্ত্রের একটা ভালো সম্পর্ক আছে। আমরা যখন শ্বসনতন্ত্রের মাধ্যমে বাতাস এবং অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেনটাকে শরীরের প্রত্যেকটা কোষে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু রক্তের। আবার শরীরের প্রত্যেকটা কোষে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয় সেগুলোকে গুছিয়ে আমাদের ফুসফুসে আনে কিন্তু রক্ত, এবং এই কার্বন ডাই অক্সাইডটা দেহ থেকে বের করে দেয় কিন্তু ফুসফুস। অর্থাৎ আমাদের শ্বসনতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্রে একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করে। এদের দুজনের মধ্যে যে সম্পর্কটা আছে, শ্বসনতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্রের মধ্যে যে সম্পর্কটা আছে, সেটা আমাদের একটু সংক্ষেপে জানতে হবে। তারপরে আমরা রক্তের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন সম্পর্কে আলোচনা করব। আমরা একটু এক্সট্রা টপিক পড়ি, একটু এই টপিকটা বোঝার জন্য আমরা কিছু কনসেপ্ট ক্লিয়ার করি। লক্ষ্য করো, এই ব্যাপারগুলো তোমরা আগেও পড়েছো, আমাদের যে রক্ত সঞ্চালন অধ্যায়টা আছে সেখানেও পড়েছো। তারপর আরেকবার মনে করিয়ে দে। দেখো, এটা হচ্ছে মানুষের হার্ট। আমরা জানি আমাদের হার্টের মধ্যে 4টা চেম্বার আছে। উপরের চেম্বারগুলোকে বলা হয় অলিন্দ, নিচেরগুলোকে বলা হয় নিলয়। এটা বাম অলিন্দ, ডান অলিন্দ, এটা বাম নিলয়, ডান নিলয়। চেম্বার নিয়ে আমাদের ঝামেলা নাই। আমাদের হার্টের এই চেম্বারের মধ্যে কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত থাকে। বাম নিলয়ের মধ্যে কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত থাকে। এই অক্সিজেনযুক্ত রক্তটা একটা রক্তনালীর মাধ্যমে বেরিয়ে আসে। এই রক্তনালীটার নাম হলো মহাধমনী। অক্সিজেনযুক্ত রক্তটা মহাধমনীর মাধ্যমে বেরিয়ে আসলো। তারপর মহাধমনী অনেক শাখা প্রশাখায় বিভক্ত হয়, অনেক কৈশিক জালিকায় বিভক্ত হয়। এগুলো হচ্ছে কৈশিক জালিকা বা ক্যাপিলারিস। এই কৈশিক জালিকাগুলো চলে যায় শরীরের বিভিন্ন কোষে। এই কালো রঙের কোষগুলো দেখো তোমরা, এগুলো হচ্ছে শরীরের বিভিন্ন কোষ। তাহলে যেটা হলো, আমাদের হার্টের বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্তগুলো বেরিয়ে আসলো বেশ কিছু রক্তনালী দিয়ে। তারপর অক্সিজেনযুক্ত রক্তগুলো আমাদের শরীরের বিভিন্ন কোষে কৈশিক জালিকার মাধ্যমে পৌঁছালো। এই অক্সিজেনযুক্ত রক্ত থেকে অক্সিজেনটা কিন্তু শরীরের কোষের মধ্যে প্রবেশ করবে। এবার শরীরের বিভিন্ন কোষ কার্বন ডাই অক্সাইড ফেরত দিবে। শরীরের বিভিন্ন কোষ ফেরত দিবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো দেখো হার্টে আবার ফিরে আসলো। তাহলে যেটা হলো, হার্ট থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহের মধ্যে গেল, শরীরের বিভিন্ন কোষে গেল, বিভিন্ন কোষ অক্সিজেনটাকে গ্রহণ করলো, বিভিন্ন কোষ এবার কার্বন ডাই অক্সাইড ফিরিয়ে দিল। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো আবার কিন্তু হার্টে ফিরে আসলো। বুঝতে পারছো? তাহলে হার্ট থেকে রক্তগুলো অক্সিজেন নিয়ে সারা শরীরের বিভিন্ন কোষে সাপ্লাই দেয়, শরীরের বিভিন্ন কোষ কার্বন ডাই অক্সাইড দিয়ে দেয়, সেই কার্বন ডাই অক্সাইডটাকে আবার রক্ত নিয়ে হার্টে ফিরিয়ে আনে। একটা কিন্তু আমরা চক্র দেখতে পেলাম, এটাকে বলা হয় সিস্টেমিক সংবহন, আমরা পড়েছি এটা। তারপরে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো হার্টের এই চেম্বারটাতে আসে। এখান থেকে রক্ত আবার রওনা দেয়, রক্ত আবার যাত্রা শুরু করে। দেখো, হার্ট থেকে আবার রক্তগুলো যাত্রা শুরু করলো। কোন ধরনের রক্ত যাত্রা শুরু করলো? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। হার্ট থেকে আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাত্রা শুরু করলো। তারা গেল এই অঙ্গটাতে। তোমরা জানো এই অঙ্গের নাম কি? এটার নাম হলো ফুসফুস। তাহলে হার্ট থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো ফুসফুসে গেল। ফুসফুস কি করে? ফুসফুসের যে অ্যালভিওলাস, তারা এই কার্বন ডাই অক্সাইডটা নিয়ে নেয় এবং ফুসফুসের অ্যালভিওলাস রক্তের সঙ্গে অক্সিজেন মিশিয়ে দেয়। ফুসফুসের অ্যালভিওলাস রক্তের সঙ্গে অক্সিজেন মিশিয়ে দেয়। ফুসফুসের অ্যালভিওলাস রক্তের সঙ্গে অক্সিজেন মিশিয়ে দেয়। তাহলে অক্সিজেনযুক্ত রক্তগুলো ফুসফুস থেকে আবার হার্টে ফিরে আসে। তোমরা এই চক্রটা একটু বোঝার চেষ্টা করো। হার্ট থেকে দেখো এবার রক্তগুলো, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো ফুসফুসে গেল। ফুসফুসের অ্যালভিওলাস রক্তের কার্বন ডাই অক্সাইডটা নিয়ে নিচ্ছে এবং রক্ততে অক্সিজেন মিশিয়ে দিচ্ছে। এবার ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্তগুলো হার্টের মধ্যে আবার চলে আসলো। তারপর হার্ট থেকে আবার সারা দেহের মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত গেল, সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো আবার হার্টে ফিরে আসলো। এবার হার্ট থেকে আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো ফুসফুসে গেল, ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত আবার হার্টে ফিরে আসলো। এভাবে আমাদের হার্টের সঙ্গে দেহের একটা রক্ত সংবহন চক্র চলে এবং হার্টের সঙ্গে ফুসফুসের মধ্যে একটা কিন্তু রক্ত সংবহন চক্র চলছে। এবার তাহলে আমরা মূল প্রসঙ্গে আসি। লক্ষ্য করো, রক্তের অক্সিজেন পরিবহন বলতে তাহলে কি বোঝানো হচ্ছে? রক্ত কোথা থেকে অক্সিজেন পরিবহন করে দেখো তো।
রক্ত কিন্তু এই ফুসফুস থেকে অক্সিজেনটা নিয়ে হার্টে ফিরে আসলো। তাহলে রক্তের অক্সিজেন পরিবহন বলতে আমরা বুঝি যে রক্ত কিভাবে ফুসফুস থেকে অক্সিজেনটা নিয়ে চলে আসে। এবং রক্তের কার্বন ডাই অক্সাইড পরিবহন বলতে কি বোঝানো হচ্ছে? রক্তের কার্বন ডাই অক্সাইড পরিবহন বলতে বোঝানো হচ্ছে রক্ত কিভাবে সারা দেহের বিভিন্ন কোষ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে ফিরে আসে। রক্তের অক্সিজেন পরিবহন বলতে আমরা তাহলে বুঝছি রক্ত কিভাবে ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে চলে আসে। আর রক্তের কার্বন ডাই অক্সাইড পরিবহন বলতে আমরা তাহলে বুঝতে পারছি রক্ত কিভাবে সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইডটা নিয়ে ফিরে আসে। এবার আমরা আলোচনা করব অক্সিজেন পরিবহন সম্পর্কে। রক্ত কিভাবে অক্সিজেন পরিবহন করে সেই ব্যাপারটাই জানবো। তোমরা লক্ষ্য করো, ফুসফুসের মধ্যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করে, কিন্তু ফুসফুস থেকে বেরিয়ে আসে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তার মানে ফুসফুসে এমন একটা ঘটনা নিশ্চয়ই হচ্ছে যার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা ফুসফুসে আটকা পড়ে যাচ্ছে এবং ফুসফুস থেকে অক্সিজেনটা রক্তের সঙ্গে মিশ্রিত হচ্ছে। দেখো, আমরা যখন প্রশ্বাস করছি বা শ্বাস গ্রহণ করছি তখন অনেক অক্সিজেনটাকে আমরা ফুসফুসের মধ্যে নিচ্ছি। এখন এই ফুসফুসের অক্সিজেনটা রক্তের সঙ্গে মিশ্রিত হয় কেন এবং কিভাবে সেটা একটু লক্ষ্য করো। তুমি যখন বাতাসটা ফুসফুসের মধ্যে নিচ্ছ, বাতাসটা বিভিন্ন রাস্তা দিয়ে যেয়ে যে শেষ পর্যন্ত অ্যালভিওলাসে পৌঁছায়। একটা অ্যালভিওলাস এঁকে ফেলি, তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে অ্যালভিওলাসের নালী। এই যে থলেটা, এই থলিটাই হচ্ছে একটা অ্যালভিওলাস। এইটুকু হচ্ছে অ্যালভিওলাসের নালী আর এই থলিটাই হচ্ছে একটা অ্যালভিওলাস। অ্যালভিওলাসের চারপাশে থাকে কিন্তু কৈশিক জালিকা। রক্তনালীর অনেক সরু সরু শাখা অ্যালভিওলাসের চারপাশে থাকে। এটাই মনে করো হচ্ছে অ্যালভিওলাসের চারপাশে থাকা সেই কৈশিক জালিকা। অ্যালভিওলাসের চারপাশে রয়েছে কিন্তু কৈশিক জালিকা। এটাই মনে করো রক্তনালী। অ্যালভিওলাসের চারপাশে রয়েছে কিন্তু এরকম কৈশিক জালিকা। একটা জিনিস লক্ষ্য করো, এইটা মনে করো একটা অ্যালভিওলাস, এইটা মনে করো একটা অ্যালভিওলাস, এইটা একটা অ্যালভিওলাস, এইটা একটা অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসগুলোর ফাঁকে ফাঁকে অনেক কৈশিক জালিকা অবস্থান করে, অনেক রক্তনালীর শাখা অবস্থান করে। মনে করো অ্যালভিওলাসের ফাঁকে ফাঁকে দেখো অনেক কৈশিক জালিকা অবস্থান করছে। অ্যালভিওলাসের ফাঁকে ফাঁকে অনেক কৈশিক জালিকা অবস্থান করে। তাহলে বোঝো, আমি পুরোটাই কানেক্টেড করে দিই, যদি এভাবে কানেক্টেড থাকে না তারপর বোঝার জন্য দেখো। দেখো, আমাদের হার্ট থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো ফুসফুসে গেল। ফুসফুসের এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো যাচ্ছে যাচ্ছে যে 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 এই যে দেখো অ্যালভিওলাসের চারপাশ দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো যাচ্ছে। এখন এই অ্যালভিওলাসের মধ্যে কিন্তু অক্সিজেন যুক্ত বাতাস রয়েছে। কি ঘটনাটা ঘটবে তোমরা একটু লক্ষ্য করো। অ্যালভিওলাসের চারপাশে যে রক্তনালী বা কৈশিক জালিকা রয়েছে সেখানে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। সামান্য পরিমাণে অক্সিজেনও রয়েছে এই রক্ততে, কিন্তু বেশিরভাগ রয়েছে কিন্তু কার্বন ডাই অক্সাইড। তাহলে অ্যালভিওলাসের চারপাশে যে কৈশিক জালিকাগুলো থাকে তাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমরা দেখতে পাচ্ছি, সামান্য পরিমাণ অক্সিজেন যুক্ত রক্তও আছে। কিন্তু অ্যালভিওলাসের যে বাতাসটা, অ্যালভিওলাসের ভেতরে যে বাতাসটা থাকে সেই বাতাসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। অ্যালভিওলাসের ভেতরকার বাতাসের মধ্যে দেখো প্রচুর পরিমাণে অক্সিজেন। তুমি যে শ্বাস গ্রহণ করেছো সেই বাতাসটাতে অ্যালভিওলাসে এসছে। অ্যালভিওলাসের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ বাতাস। এই অক্সিজেনের যদি চাপ মাপা যায়, অ্যালভিওলাসের ভেতরকার অক্সিজেনের যদি চাপ মাপা যায় তাহলে দেখা যাবে এখানকার অক্সিজেনের চাপ হচ্ছে 104 mmHg। তাহলে এর ভেতরে অক্সিজেনের চাপ হচ্ছে, অ্যালভিওলাসের ভেতরে অক্সিজেনের চাপ হচ্ছে 104 মিলিমিটার পারদ। বুঝতে পারছো? বেশ কিন্তু হচ্ছে অনেক অক্সিজেন এখানে রয়েছে। আমি যেটা তোমাদেরকে বললাম, এই কৈশিক জালিকার মধ্যে মেনলি কার্বন ডাই অক্সাইড আছে। এই কৈশিক জালিকার ভেতর দিয়ে যে রক্তগুলো আছে সেখানে মেনলি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই রয়েছে, তবে এর মধ্যেও সামান্য পরিমাণ অক্সিজেন আছে। কৈশিক জালিকার ভেতরে যে রক্ত আছে সেই রক্তের যদি আমরা এই অক্সিজেনের চাপটা মাপি, রক্তের মধ্যে যদি আমরা অক্সিজেনের চাপটা মাপি তাহলে দেখা যাবে এখানকার অক্সিজেনের পার্শিয়াল চাপ হচ্ছে মাত্র 40 মিলিমিটার মার্কারি। তাহলে এখানে অক্সিজেনের চাপ হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। তাহলে তোমরা একটা ব্যাপার খেয়াল করো, অ্যালভিওলাসের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন, কিন্তু সেই তুলনায় আমাদের রক্তের মধ্যে অক্সিজেন কিন্তু কম।
আমরা ব্যাপন সম্পর্কে সবাই একটু হলেও জানি। আমরা জানি যে অধিক ঘনত্ব থেকে কোনো পদার্থ কম ঘনত্বের দিকে চলে যাওয়ার প্রক্রিয়াকে কিন্তু বলা হয় ব্যাপন। তোমরাই তাহলে বলো তো ব্যাপনের সূত্র অনুসারে বা ব্যাপনের সংজ্ঞা অনুসারে এখানে কি হওয়া উচিত? দেখা যাচ্ছে অ্যালভিওলাসের মধ্যে যে বাতাস আছে সেখানে কিন্তু অক্সিজেন বেশি, অক্সিজেনের ঘনত্ব বেশি, কিন্তু রক্তের মধ্যে অক্সিজেনের ঘনত্ব কিন্তু বেশ কম, অক্সিজেনের কিন্তু চাপও কম। তাহলে ব্যাপনের সূত্র অনুসারে কি হওয়া উচিত? ব্যাপনের সূত্র অনুসারে অ্যালভিওলাস থেকে অক্সিজেনটা এই কৈশিক জালিকার মধ্যে বা রক্ততে চলে আসার কথা, তাই কিন্তু হয়। অ্যালভিওলাস থেকে অক্সিজেনটা রক্ততে চলে আসে, অ্যালভিওলাস থেকে অক্সিজেনটা রক্ততে আসে। এভাবে অক্সিজেন আসতে থাকে কতক্ষণ পর্যন্ত আসবে? দেখো এখানে ভেতরে কিন্তু অক্সিজেনের যে চাপ সেটা কিন্তু 104 mm পারদ চাপ, কিন্তু রক্তের মধ্যে অক্সিজেনের চাপ কিন্তু মাত্র 40 mm পারদ চাপ। অক্সিজেন আসতে থাকবে আর এই 40 mm পারদ-চাপ এটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। অক্সিজেন যেহেতু এখানে বাড়ছে তাই অক্সিজেনের চাপও বাড়তে থাকবে। এই চাপটা বাড়তে রক্তনালীর ভেতরে যে অক্সিজেনের চাপ এটা বাড়তে যখন চলে যাবে 100 mm পারদ-চাপে, রক্তের মধ্যে অক্সিজেনের চাপ যখন 100 mm পারদ-চাপে পৌঁছাবে তখন মোটামুটি অ্যালভিওলাস থেকে অক্সিজেন রক্তের মধ্যে আসা বন্ধ হবে। অর্থাৎ আমরা মনে রাখবো অ্যালভিওলাসের মধ্যে যে বাতাস রয়েছে সেখানে অক্সিজেনের চাপ বেশি, সেখানে অক্সিজেনের চাপ 104 mm পারদ-চাপ, কিন্তু অ্যালভিওলাসের চারপাশে যে রক্তগুলো চলাচল করে সে রক্তের মধ্যে অক্সিজেনের চাপ খুবই কম, মাত্র 40 mm পারদ-চাপ। তাই ব্যাপনের সূত্র অনুসারে অ্যালভিওলাসের ভেতরকার অক্সিজেনগুলো ব্যাপিত হয়ে রক্ততে চলে আসবে। কতক্ষণ পর্যন্ত আসবে? যতক্ষণ না রক্তের যে অক্সিজেনের আংশিক চাপ 100 mm পারদ-চাপ না হয়। 104-এ পৌঁছানোর দরকার নাই, ভেতরে ছিল 104, আর এই জায়গাতে যখনই 100 mm পারদ-চাপ হবে তখনই কিন্তু মোটামুটি একটা সাম্যাবস্থায় চলে আসবে। আমরা এটা মনে রাখবো। তাহলে এখান থেকে কিছু এমসিকিউ আসতে পারে। অ্যালভিওলাসের যে অক্সিজেন তার চাপ কত? তোমরা উত্তর দিবে হচ্ছে 104 mm পারদ-চাপ। যদি পরীক্ষায় আসে অ্যালভিওলাসের চারপাশে যে রক্ত চলাচল করে তাদের চাপ কত, তখন তোমরা উত্তর দিবে 40 mm পারদ-চাপ। কতক্ষণ পর্যন্ত এই ব্যাপনটা চলে? যতক্ষণ না পর্যন্ত রক্তের অক্সিজেনের চাপ 100 mm পারদ-চাপ না হয়। অ্যালভিওলাস থেকে অক্সিজেনটা রক্ততে কি প্রক্রিয়ার মাধ্যমে আসে? উত্তর দিবে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে আসে। আমরা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছি যে কিভাবে অ্যালভিওলাসের বাতাসের অক্সিজেনটা রক্তের মধ্যে চলে আসে। এখন আমাদের জানতে হবে কেন রক্ত এই অক্সিজেনগুলোকে গ্রহণ করে ধরে নিয়ে চলে আসে, কেন অ্যালভিওলাসের ভেতরকার এই অক্সিজেনগুলোকে রক্ত ধরে নিয়ে চলে আসে। রক্ত কিভাবে অক্সিজেনগুলোকে পরিবহন করে সেটাই আমরা জানবো। আমরা মনে রাখবো রক্ত দুইভাবে অক্সিজেনকে পরিবহন করে। একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, এভাবে মাত্র 2% অক্সিজেন পরিবাহিত হয়। ভৌত দ্রবণ রূপে মাত্র 2% অক্সিজেন পরিবহন হয়। ব্যাপারটা তাহলে কেমন? দেখো এখানকার অক্সিজেনগুলো রক্তের সঙ্গে এসে মিশ্রিত হলো। রক্ত যেহেতু স্রোত আকারে ভেসে চলে যাচ্ছে, এই স্রোতের সঙ্গে অনেক অক্সিজেন ভেসে চলে যায়। এভাবে ভৌত দ্রবণ আকারে কোনো বিক্রিয়া ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই বেশ কিছু অক্সিজেন পরিবাহিত হয়। কত পার্সেন্ট? মাত্র 2% অক্সিজেন এভাবে পরিবাহিত হয়। এই হিসেবটাকে পার্সেন্টেজে যদি কখনো আসে তাহলে 2% হবে, কিন্তু এখানে একটা সংখ্যা হিসেবেও আসতে পারে। বলা হচ্ছে যে প্রতি 100 ml রক্তরসে 0.2 ml অক্সিজেন দ্রবীভূত হয়। তাহলে আমরা মনে রাখবো আমাদের রক্তের মধ্যে তো অনেক পানি আছে, রক্তরস আছে, ওই রক্তরসটাই তো আসলে অক্সিজেনটাকে পরিবহন করছে। বলা হচ্ছে যে প্রতি 100 ml রক্তরস মাত্র 0.2 ml অক্সিজেনকে দ্রবীভূত করতে পারে। এদিকে যে রক্তগুলো চলাচল করছে, রক্তের মধ্যে যে পানিটুকু আছে, 100 ml পানি মাত্র 0.2 ml অক্সিজেনকে দ্রবীভূত করতে পারবে। বুঝতে পারছো?
তাহলে তোমাদের যদি এমএলএ আসে এই এমসিকিউটা যে কত প্রতি 100 ml রক্তরসে কত ml অক্সিজেন পরিবাহিত হয়, তখন তোমরা উত্তর দেবে 0.2 ml। আর যদি এটা পার্সেন্টেজ আকারে আসে তাহলে উত্তর দিতে হবে 2%। আরও একটা পদ্ধতিতে রক্ত অক্সিজেন পরিবহন করে, এই পদ্ধতিটার নাম হচ্ছে হিমোগ্লোবিন যৌগ আকারে। তাহলে দেখো হিমোগ্লোবিনের মাধ্যমেও বেশ কিছু অক্সিজেন পরিবাহিত হয়। হিমোগ্লোবিন যৌগ রূপে, হিমোগ্লোবিন যৌগ রূপে প্রচুর পরিমাণ অক্সিজেন পরিবহন হয়। মেইনলি অক্সিজেনটা পরিবহন হয় হিমোগ্লোবিনের মাধ্যমেই, বলা হচ্ছে প্রায় 98%, ওখানে 2% হলো তো, 98% অক্সিজেন এভাবে পরিবাহিত হয়। 98% অক্সিজেনই হচ্ছে এভাবে পরিবাহিত হয়। ভৌত দ্রবণ রূপে 2% অক্সিজেন পরিবাহিত হচ্ছে, আর হিমোগ্লোবিন যৌগ রূপে 98% অক্সিজেন পরিবাহিত হচ্ছে। আমরা জানি আমাদের যে রক্তগুলো রয়েছে সেগুলো লাল দেখায়। লাল হওয়ার কারণ হচ্ছে রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা থাকে। লোহিত রক্তকণিকা লাল দেখায়, এর কারণ হলো লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন এক ধরনের প্রোটিন, এটা নিয়ে বিস্তারিত আমরা একটু পরে আলোচনা করব। এই জন্য আমি হিমোগ্লোবিনের মধ্যে কি আছে, কি দিয়ে হিমোগ্লোবিন গঠিত, এগুলো বলতে চাচ্ছি না আপাতত। তোমরা মনে রাখবে আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে। সংখ্যা যদি বলি, এক একটা লোহিত রক্তকণিকার মধ্যে প্রায় 250 কোটি করে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের অণু থাকে। এক একটা হিমোগ্লোবিন অণু আবার 4টা করে অক্সিজেন অণুকে পরিবহন করতে পারে। একটা হিমোগ্লোবিন 4টা করে অক্সিজেন পরিবহন করতে পারে। তাহলে একটা লোহিত রক্তকণিকা কতগুলো অক্সিজেন পরিবহন করবে বলো তো? একটা লোহিত রক্তকণিকার মধ্যে 250 কোটি হিমোগ্লোবিন থাকে। এক একটা হিমোগ্লোবিন আবার 4টা করে অক্সিজেন পরিবহন করতে পারে। তাহলে এক একটা লোহিত রক্তকণিকা 1000 কোটি করে অক্সিজেনের অণু পরিবহন করবে। যদি এটা পরীক্ষায় আসবে না, এমনি আইডিয়া দিচ্ছি তোমাদেরকে। তোমাদের মনে রাখতে হবে একটা হিমোগ্লোবিনের অণু 4টা করে অক্সিজেনের অণুকে পরিবহন করতে পারে। ব্যাপারটা তাহলে দেখো অনেকটা এরকম যে এইচবি দ্বারা হিমোগ্লোবিন বোঝানো হয়। এইচবি নিচে 4 থাকে, 4টা অক্সিজেনের হচ্ছে অণু বিক্রিয়া করে সেখান থেকে তৈরি হবে 4HbO2। বুঝতে পারছো? তাহলে একটা হিমোগ্লোবিনের অণু 4টা অক্সিজেনের অণুকে পরিবহন করে। এখন তোমরা বলতে পারো যে স্যার Hb4 কেন? এখানে কি হিমোগ্লোবিন 4টা আছে? না, হিমোগ্লোবিন 4টা না। হিমোগ্লোবিনের যদি তুমি 3D স্ট্রাকচার দেখো তাহলে হিমোগ্লোবিনের স্ট্রাকচার অনেকটা এরকম। হিমোগ্লোবিনের স্ট্রাকচার অনেকটা এরকম। একটা হিমোগ্লোবিনের মধ্যে এরকম 4টা গ্লোবিন রয়েছে। এই 4টা গ্লোবিন 4টা বিক্রিয়া কেন্দ্র হিসেবে কাজ করে। এই জায়গাতে একটা অক্সিজেন যুক্ত হয়, এই জায়গাতে আরেকটা অক্সিজেন যুক্ত হয়, এখানে একটা অক্সিজেন যুক্ত হয়, এখানে আরেকটা অক্সিজেন যুক্ত হয়। বুঝতে পারছো? হিমোগ্লোবিন কিন্তু 4টা না, হিমোগ্লোবিন কিন্তু একটাই। এই হিমোগ্লোবিনে 4টা বাহু বা 4টা তল এরকম মনে রাখতে পারো। 4টা তলে 4টা আলাদা আলাদা অক্সিজেন যুক্ত হয়। তাহলে একটা হিমোগ্লোবিনের সঙ্গে কতগুলো অক্সিজেন যুক্ত হয়? 4টা অক্সিজেন যুক্ত হয়। হিমোগ্লোবিন এবং অক্সিজেন যুক্ত হয় যে যৌগটা গঠন করে তার নামও খুব পরীক্ষায় আসে। যে এই যৌগটা গঠন করে এর নাম হলো অক্সিহিমোগ্লোবিন। অক্সিহিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এবং অক্সিজেন একে অপরের সঙ্গে যুক্ত হয় কোন যৌগ গঠন করে বলো তো? অক্সিহিমোগ্লোবিন। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সবগুলো যদি তোমাদেরকে একটু বলি, প্রথম থেকে সব কিছু যদি একটু রিভিশন করিয়ে দেই। ব্যাপার হচ্ছে আমাদের ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত হার্টের মধ্যে আসে, হার্ট থেকে সারা দেহের মধ্যে অক্সিজেনযুক্ত রক্তটা সাপ্লাই হয়। প্রশ্ন হচ্ছে ফুসফুস থেকে কেন অক্সিজেনযুক্ত রক্তটা আমাদের হার্টে আসে? কি হয় এখানে? ফুসফুসের মধ্যে আসলে অক্সিজেনের চাপ বেশি, ফুসফুসের অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেনের চাপ বেশি, সেখানে চাপ প্রায় হচ্ছে 104 মিলিমিটার পারদ, এবং হচ্ছে আমাদের রক্তের মধ্যে ওই সময় চাপ থাকে 40 মিলিমিটার পারদ। এই জন্য ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অ্যালভিওলাস থেকে অক্সিজেনটা রক্তের মধ্যে প্রবেশ করে। রক্ত এই অক্সিজেনটাকে পরিবহন করে কেন? দুইভাবে পরিবহন করে। একে তো বেশ কিছু অক্সিজেন রক্তের যেই রস রয়েছে, রক্তরস বা প্লাজমা রয়েছে, সেখানে ভেসে ভেসে চলে আসে। এভাবে ভৌত দ্রবণ রূপে মাত্র 2% অক্সিজেন পরিবাহিত হয়। আবার বেশিরভাগ অক্সিজেনই পরিবাহিত হয় রক্তের হিমোগ্লোবিনের কারণে। রক্তের হিমোগ্লোবিন প্রায় 98% অক্সিজেন পরিবহন করতে পারে। একটা হিমোগ্লোবিনের অণুর সঙ্গে 4টা অক্সিজেন অণু বিক্রিয়া করে যুক্ত হতে পারে, আর এই বিক্রিয়া হলে যে যৌগটা তৈরি হয় তার নাম কিন্তু অক্সিহিমোগ্লোবিন। এবার আমরা আলোচনা করব রক্তের কার্বন ডাই অক্সাইড পরিবহন সম্পর্কে। রক্তে কার্বন ডাই অক্সাইডটা আসে কোথা থেকে? দেহকোষ থেকে। লক্ষ্য করো এই জিনিসগুলোই তো দেহকোষ, তাই না? এগুলোই হচ্ছে দেহকোষ, শরীরের বিভিন্ন কোষ। রক্ত শরীরের বিভিন্ন কোষকে অক্সিজেন সাপ্লাই করে। শরীরের বিভিন্ন কোষ
কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এই কার্বন ডাইঅক্সাইডটা এসে রক্তের সঙ্গে মিশ্রিত হয় এবং রক্তের মাধ্যমে তারা হার্টে ফিরে আসে। তাহলে আমরা দেখেছিলাম রক্ততে অক্সিজেন মিশ্রিত হয় ফুসফুসের ভেতরে, রক্ততে অক্সিজেন মিশ্রিত হয় ফুসফুসে, কিন্তু রক্ততে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত হয় কোথায় বলো তো? দেহকোষে। বুঝতে পারছো? তাহলে এখন কথা হচ্ছে কেন দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইডটা রক্ততে চলে আসে, কেন রক্ত দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফিরে আসে, এটা এবার আমাদের একটু বুঝতে হবে। আগের মতোই ব্যাপার, মনে করো এটা হচ্ছে দেহকোষ, এটা হচ্ছে আমাদের দেহকোষ, এটা হচ্ছে দেহকোষ, শরীরের কোষ। আর দেহকোষের চারপাশ দিয়ে এই যে দেখো কৈশিক জালিকাগুলো, দেহকোষের চারপাশে রয়েছে কৈশিক জালিকা, এটা হচ্ছে কৈশিক জালিকা। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, দেহকোষের মধ্যে শ্বসন প্রক্রিয়াতে অর্থাৎ অন্তঃশ্বসন প্রক্রিয়াতে খাদ্য ভেঙে যখন শক্তি তৈরি হয়, দেহকোষের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। দেহকোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কিভাবে তৈরি হয় তোমরা আগেও জেনেছো, এটা প্রত্যেকটা কোষের মধ্যে খাদ্য ভেঙে শক্তি উৎপাদন হয়, তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই জন্য দেহকোষের ভেতরে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ হচ্ছে 45 মিলিমিটার এইচজি। দেহকোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ হচ্ছে 45 মিলিমিটার এইচজি। অপরপক্ষে দেহকোষের আশপাশে যে কৈশিক জালিকাগুলো রয়েছে, রক্তনালীগুলো রয়েছে, সেখানে কার্বন ডাইঅক্সাইডের, এখানে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ হচ্ছে 40 মিলিমিটার এইচজি। তাহলে তোমরাই বলো চাপ বেশি কোথায়? দেহকোষে। আর রক্তনালীতে কার্বন ডাইঅক্সাইডের চাপ নিশ্চয়ই কম, তাহলে কি হবে বলো? ব্যাপনের সূত্র অনুসারে কি হওয়া উচিত? বেশি ঘনত্ব থেকে পদার্থগুলো কম ঘনত্বের দিকে চলে আসবে, বেশি চাপের জায়গা থেকে গ্যাসটা কম চাপের জায়গাতে চলে আসবে। তার মানে কার্বন ডাইঅক্সাইড দেহকোষ থেকে কৈশিক জালিকাতে বা রক্তনালীতে প্রবেশ করবে। বুঝতে পারছো? তাহলে কেন তাহলে কার্বন ডাইঅক্সাইড দেহকোষ থেকে বের হয়ে রক্তের সঙ্গে মিশ্রিত হয় সেটা আমরা আশা করি বুঝলাম। এখন এই রক্তটা কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিয়ে হার্টে ফিরে আসবে। কিভাবে? আমরা জেনেছিলাম অক্সিজেন দুইভাবে পরিবাহিত হয়, কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় তিনভাবে, তিনটা পদ্ধতিতে। পদ্ধতিগুলোর নাম আমরা একটু শিখে নেই। দেখো, প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, ভৌত দ্রবণ রূপে, ভৌত দ্রবণ রূপে। ভৌত দ্রবণ মানে এখানে তেমন কোনো জটিল বিক্রিয়া নাই, জাস্ট একটা দ্রবণের মতো করেই হচ্ছে কোনো কেমিক্যাল পরিবাহিত হবে। কার্বন ডাইঅক্সাইড দেহকোষ থেকে যখনই কৈশিক জালিকাতে বা রক্তনালীতে প্রবেশ করে, এই কার্বন ডাইঅক্সাইডগুলো রক্তের যে পানি আছে এই পানির সঙ্গে মিশ্রিত হয়ে ভেসে ভেসে চলে যায়, কার্বন ডাইঅক্সাইডগুলো ভেসে ভেসে চলে যায়। সেই সময় যে বিক্রিয়া হয় না এমন না, সামান্য একটু বিক্রিয়া হয়। বিক্রিয়াটা অনেকটা এরকম, লক্ষ্য করো, কার্বন ডাইঅক্সাইড রক্তরসের পানির সাথে বিক্রিয়া করে, কার্বন ডাইঅক্সাইড রক্তরসের পানির সাথে বিক্রিয়া করে, করে সেখান থেকে তৈরি করে হচ্ছে একটা অ্যাসিড H2CO3। তোমরা জানো এর নাম হলো কার্বনিক অ্যাসিড। তাহলে ভৌত দ্রবণ রূপে যখন কার্বন ডাইঅক্সাইডটা রক্তের মাধ্যমে পরিবাহিত হয় তখন একটা ছোট্ট বিক্রিয়া হয়, কার্বন ডাইঅক্সাইড রক্তরসের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এবং এই বিক্রিয়াতে একটা এনজাইমের প্রয়োজন হয়। এনজাইমটার নাম হলো কার্বনিক অ্যানহাইড্রেস, অ্যানহাইড্রেস, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম এখানে প্রয়োজন হয়। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই রক্ত রসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম থাকে না, এনজাইমের একটা স্বল্পতা রয়েছে। এজন্য বেশি কার্বন ডাইঅক্সাইড পানির সঙ্গে এভাবে যুক্ত হতে পারে না। দেখা যায় মাত্র 5% কার্বন ডাইঅক্সাইড, আমাদের দেহে তৈরি হওয়া মোট কার্বন ডাইঅক্সাইডের মধ্যে মাত্র 5% কার্বন ডাইঅক্সাইড রক্তের সাথে ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়, মাত্র 5% কার্বন ডাইঅক্সাইড এভাবে পরিবাহিত হয়। আরও দুইটা পদ্ধতি রয়েছে, সেগুলো নিয়ে এবার জানবো। দ্বিতীয়ত, কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় কার্বামিনো যৌগ রূপে, কার্বামিনো যৌগ হিসেবে। তাহলে আমি লিখে ফেলি কার্বামিনো যৌগ রূপে, কার্বামিনো যৌগ রূপে। এই পদ্ধতিতে বেশ খানিকটা কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। আমাদের আজমল স্যারের যে বই রয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে প্রায় 27%
কার্বন ডাই অক্সাইড এই পদ্ধতিতে পরিবাহিত হয়। তোমাদের মনে রাখতে হবে আমাদের শরীরে 2 রকম কার্বামিনো যৌগ তৈরি হয়। একগুলোর নাম হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, আরেকগুলোর নাম হচ্ছে কার্বামিনো প্রোটিন। কার্বামিনো হিমোগ্লোবিন এবং কার্বামিনো প্রোটিন, পুরো ব্যাপারটা তোমাদের এবার ব্যাখ্যা করছি। কার্বামিনো যৌগ কি, কার্বামিনো হিমোগ্লোবিন কি, কার্বামিনো প্রোটিন কি। তোমরা লক্ষ্য করো, রক্তনালীটাকে আরেকটু মোটা করে দিই। আমাদের রক্তনালীটাতে এখন কিছু কাজ আছে। ওকে, বোঝো। দেহকোষ থেকে কার্বন ডাই অক্সাইড কৈশিক জালিকাতে বা রক্তনালীতে প্রবেশ করলো। 5% কার্বন ডাই অক্সাইড রক্তনালীতে, রক্তের যে স্রোত রয়েছে সেটা দিয়ে ভেসে ভেসে চলে যাবে, ভৌত দ্রবণ রূপে ভেসে ভেসে চলে যাবে। 5% কার্বন ডাই অক্সাইড এভাবে পরিবাহিত হবে। বাকি 27% কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হবে কার্বামিনো যৌগ রূপে। কার্বামিনো যৌগ আবার 2 ধরনের, কার্বামিনো হিমোগ্লোবিন আর কার্বামিনো প্রোটিন। এই ব্যাপারটা দেখো, আমরা জানি আমাদের এই রক্তরসে বা প্লাজমাতে কয়েক ধরনের প্রোটিন থাকে। এই প্রোটিনগুলোকে বলা হয় প্লাজমা প্রোটিন। প্লাজমাতে যে প্রোটিনগুলো রয়েছে তাদেরকে বলা হয় কিন্তু প্লাজমা প্রোটিন। আমি লিখে ফেলি, প্লাজমাতে যে প্রোটিনগুলো রয়েছে তাদেরকেই বলা হয় প্লাজমা প্রোটিন। আমাদের রক্তরসে কয়েক ধরনের প্লাজমা প্রোটিন থাকে। এখন তোমরা বলো তো, প্রোটিন মানেই কিন্তু অ্যামিনো অ্যাসিডের চেইন, তাই না? একটা প্রোটিন মানেই কিন্তু অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের একটা চেইন। প্রোটিন মানেই হচ্ছে অ্যামিনো অ্যাসিডের এরকম লম্বা চেইন। এখানকার একটা অ্যামিনো অ্যাসিডকে যদি আমি একটু বড় করে জুম করে দেখাই, অ্যামিনো অ্যাসিডটার স্ট্রাকচারটা কেমন হয়। অ্যামিনো অ্যাসিডটার মাঝখানে কার্বন থাকে, এক পাশে হচ্ছে NH2 বা অ্যামিন মূলক থাকে, আরেক পাশে COOH বা কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকে, একটা হাইড্রোজেন থাকে আর একটা R গ্রুপ থাকে। বুঝতে পারছো? এই জিনিসটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হলেই কিন্তু প্রোটিন গঠিত হয়। সেটা যেই প্রোটিনই হোক, প্লাজমা প্রোটিন হোক, আর মাংসের প্রোটিন হোক, আর হচ্ছে ডিমের প্রোটিন হোক, আর দুধের প্রোটিন হোক, যেই প্রোটিনই হোক, প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত। অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারটা অনেকটা এরকম। দেখো, অ্যামিনো অ্যাসিডের এই মাথাতে একটা অ্যামিন মূলক আছে, তাই না? NH2 অ্যামিন মূলক আছে। এই দুটো হাইড্রোজেন অ্যাকচুয়ালি এভাবে অবস্থান করে। এই দুটো হাইড্রোজেন অ্যাকচুয়ালি এভাবে অবস্থান করে। দেখো, দেহকোষ থেকে যখনই কার্বন ডাই অক্সাইডটা রক্তের মধ্যে আসে, তারা দেখে রক্তরসের মধ্যে এরকম প্লাজমা প্রোটিন থাকে, এরকম প্লাজমা প্রোটিন আছে। কার্বন ডাই অক্সাইডগুলো দেহকোষ থেকে রক্তের মধ্যে ঢুকেই দেখছে রক্তের মধ্যে এরকম প্লাজমা প্রোটিন আছে। প্লাজমা প্রোটিনের আছে আবার অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডের আছে হচ্ছে অ্যামিন মূলক, অর্থাৎ এনের 2টা হাইড্রোজেন। এই কার্বন ডাই অক্সাইডটা তখন এদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে। কার্বন ডাই অক্সাইড মানে কিন্তু এরকম সিচুয়েশন, তাই না? একটা কার্বন আর 2টা অক্সিজেন। এই কার্বন ডাই অক্সাইডটা এসে করে কি জানো? এই জায়গাতে এসে যুক্ত হয়ে যায়। এখানে কিন্তু একটা হাইড্রোজেন ছিল, বোঝো। এই কার্বন ডাই অক্সাইডটা যখন এখানে এসে যুক্ত হবে তখন অনেকটা এরকম চেহারা তৈরি হবে। বুঝতে পারছো? তাহলে সাধারণ একটা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার অনেকটা এরকম। যখনই একটা কার্বন ডাই অক্সাইড এসে যুক্ত হবে, একটা কার্বন ডাই অক্সাইড মানে কিন্তু একটা কার্বন 2টা অক্সিজেন, এখানে একটা কার্বন আর 2টা অক্সিজেন যুক্ত হলে অনেকটা এরকম দেখাবে। দেখো, খুবই মজার ব্যাপার। তাহলে তোমরা বুঝতে পারলে হলো কি, কার্বন ডাই অক্সাইডটা দেহকোষ থেকে রক্ততে চলে আসলো। তারা রক্তের প্লাজমা প্রোটিনগুলোর অ্যামিনো অ্যাসিডের অ্যামিন মূলকের এই জায়গা থেকে যুক্ত হলো। কার্বন ডাই অক্সাইডটা কিন্তু অ্যামিনো অ্যাসিডের অ্যামিন মূলকের সঙ্গে যুক্ত হলো। কার্বন ডাই অক্সাইড অ্যামিনের সাথে এসে যুক্ত হলো। কার্বন ডাই অক্সাইড এই অ্যামিনের সাথে যুক্ত হলো। অ্যামিনের সাথে যুক্ত হলো। কে এসে যুক্ত হলো? কার্বন ডাই অক্সাইড এসে যুক্ত হলো। আচ্ছা, আবার বলো, কার্বন ডাই অক্সাইড এসে কার সাথে যুক্ত হলো? অ্যামিনের সাথে যুক্ত হলো। কার্বন ডাই অক্সাইড যখন অ্যামিনের সাথে যুক্ত হয় তখনই কিন্তু বলা হয় কার্বামিনো। দেখো, কার্বন ডাই অক্সাইডের এই কার্বন আর অ্যামিন, কার্বন এবং অ্যামিন থেকেই কার্বামিনো কথাটা এসছে। প্রোটিন মানে কি তাহলে? প্লাজমা প্রোটিন। বোঝো তাহলে,
প্লাজমা প্রোটিনের অ্যামিন মূলকের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হলে যে যৌগটা গঠন করে তার নামই কিন্তু কার্বামিনো প্রোটিন। দেহকোষের কার্বন ডাই অক্সাইডটা এসে প্লাজমা প্রোটিনের অ্যামিন মূলকের সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো? কার্বামিনো প্রোটিন তৈরি করলো। বইয়ে বিক্রিয়াটা অনেকটা এভাবে লেখা আছে, বইয়ে বিক্রিয়াটা এভাবে লেখা হয়েছে, দেখো পিআর দ্বারা প্রোটিন বোঝাচ্ছে প্রোটিনের NH2 এভাবে দেখাচ্ছে, মানে একটা প্রোটিনের অ্যামিন মূলক দেখাচ্ছে, তার সাথে এসে কে যুক্ত হলো? একটা কার্বন ডাই অক্সাইড এসে যুক্ত হলো। যুক্ত হওয়ার পর এখান থেকে কোন যৌগটা গঠন হলো? এই যৌগটা গঠন হলো, PR NH COOH আর এখানে হচ্ছে H। বিক্রিয়াটা অনেকটা এভাবে দেখানো হয়েছে তোমাদের বইয়ে। কার্বন ডাই অক্সাইড এসে যদি প্লাজমার অ্যামিনো অ্যাসিডের অ্যামিন মূলকের সঙ্গে যুক্ত হয় তখনই কিন্তু কার্বামিনো প্রোটিন গঠিত হয়। এভাবে বেশ কিছু কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। এবার কার্বামিনো হিমোগ্লোবিন এই জিনিসটার মানে কি? কার্বামিনো হিমোগ্লোবিন এটা আসলে কি একটু লক্ষ্য করো তোমরা ব্যাপারটা। দেখো, আমরা জানি আমাদের রক্তের মধ্যে আছে লোহিত রক্তকণিকা, এই যে লোহিত রক্তকণিকা। আমরা জানি লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু থাকে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন। তাহলে আরবিসিতে কিন্তু প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে, আরবিসিতে হিমোগ্লোবিন থাকে, আরবিসিতে হিমোগ্লোবিন থাকে, অর্থাৎ লোহিত রক্তকণিকার ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিনও তো একটা প্রোটিন, প্লাজমা প্রোটিন যেমন প্রোটিন, হিমোগ্লোবিনও তো প্রোটিন। তার মানে হিমোগ্লোবিনের স্ট্রাকচারও এরকম। হিমোগ্লোবিন অনেক অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত, হিমোগ্লোবিন অনেক অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত। এখন হিমোগ্লোবিনের একটা অ্যামিনো অ্যাসিডকে যদি আমরা একটু ভেঙে চুরে জুম করে দেখি তাহলে অ্যামিনো অ্যাসিডটা দেখতে অনেকটা এরকম হবে, NH2 COO হাইড্রোজেন আর। বুঝতে পারছো? হিমোগ্লোবিন সেও যেহেতু একটা প্রোটিন, হিমোগ্লোবিনের মধ্যেও রয়েছে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডের এখানে রয়েছে অ্যামিন গ্রুপ, অ্যামিনটাকে আমি এভাবে লিখলাম, হাইড্রোজেন দুটাকে আলাদা করে দিই জাস্ট। তাহলে বোঝো আমাদের রক্ত রসে থাকে হচ্ছে প্লাজমা প্রোটিন এবং লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনও যেহেতু একটা প্রোটিন, হিমোগ্লোবিনের মধ্যেও রয়েছে কিন্তু অ্যামিনো অ্যাসিড। এখন হিমোগ্লোবিনের যেই অ্যামিন মূলকটা রয়েছে এখানে এসে একটা কার্বন ডাই অক্সাইড অ্যাড হবে, এই জায়গাতে এসে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে, তখন চেহারাটা একটু বদলে যাবে, তখন চেহারা হয়ে যাবে এরকম COOH। বুঝতে পারছো? তাহলে কার্বন ডাই অক্সাইড এসে প্লাজমা প্রোটিনের অ্যামিন মূলকের সাথে যুক্ত হতে পারে, অথবা প্লাজমা প্রোটিন এসে হিমোগ্লোবিনের অ্যামিন মূলকের সঙ্গে যুক্ত হতে পারে। কার্বন ডাই অক্সাইড এসে প্লাজমা প্রোটিনের অ্যামিন মূলকের সঙ্গে যুক্ত হলে কার্বামিনো প্রোটিন গঠিত হয়, এবং কার্বন ডাই অক্সাইড এসে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের অ্যামিনের সঙ্গে যুক্ত হলে কার্বামিনো হিমোগ্লোবিন গঠিত হয়, কার্বামিনো হিমোগ্লোবিন গঠিত হয়। বইয়ে বিক্রিয়াটা অনেকটা এভাবে লেখা আছে, HB মানে হলো হিমোগ্লোবিন, NH2 হিমোগ্লোবিনের অ্যামিন মূলক, তার সঙ্গে এসে যুক্ত হলো একটা কার্বন ডাই অক্সাইড, যুক্ত হলে এখান থেকে কি তৈরি হলো? HB হিমোগ্লোবিন, N এখানে COOH আর এখানে হচ্ছে একটা H। খুবই সিম্পল ব্যাপার, আমি অনেকবার করে বলছি, আবারও বলছি যাতে করে মাথার মধ্যে ঢুকে যায়। কার্বন ডাই অক্সাইড এসে হিমোগ্লোবিনের অ্যামিনের সঙ্গে যুক্ত হলে তখন তার নাম হয় কার্বামিনো হিমোগ্লোবিন, এবং কার্বন ডাই অক্সাইড এসে প্লাজমা প্রোটিনের অ্যামিনের সঙ্গে যুক্ত হলে তখন তার নাম হয় কার্বামিনো প্রোটিন। এই কার্বামিনো হিমোগ্লোবিন এবং কার্বামিনো প্রোটিনের মাধ্যমে আমাদের বেশ কিছু কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। এই দুই জায়গায় ঢোকার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের বেশ খানিকটা আমাদের রক্তের ভেতর দিয়ে প্রবাহিত হয়, রক্তের মধ্য দিয়ে পরিবহন হয়। তাহলে আমরা মনে রাখবো কার্বন ডাই অক্সাইড পরিবহন আমাদের বিভিন্ন প্রোটিনের অ্যামিনের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব। রক্তে কার্বন ডাই অক্সাইড পরিবহনের 3 নম্বর পদ্ধতিটা নিয়ে এবার আলোচনা করব। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে বাইকার্বনেট যৌগ রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন। 3 নম্বর পদ্ধতি বাইকার্বনেট যৌগরূপে। বাইকার্বনেট যৌগরূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন। সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড এই পদ্ধতিতে কিন্তু পরিবাহিত হয়। বইয়ে বলা হচ্ছে প্রায় 65% কার্বন ডাই অক্সাইড বাইকার্বনেট যৌগরূপে পরিবাহিত হয়। এখন তোমরা বলতে পারো যে স্যার সবচেয়ে কম
পরিবাহিত হচ্ছে ভৌত দ্রবণ রূপে 5%, কার্বামিনো যৌগ রূপে পরিবাহিত হচ্ছে 27%, আর বাইকার্বনেট যৌগ রূপে পরিবাহিত হচ্ছে 65%। সব মিলে যদি আমরা যোগ করি তাহলে তো 100 হয় না। তোমরা হিসেব করে দেখো, 65 আর 5-এ 70, 70 আর 27-এ হয় 97%। 100% মিললো না, তাই না? তো এটা আসলে মেলানো হয়নি, একটু ঝামেলা হয়ে আছে। তো বেশ কিছু অন্য বই পুস্তকে একটু ঘাটাঘাটি করলে দেখা যায় অন্য বইয়ে বা ইন্টারনেটে একটু অন্যরকম তথ্য দেওয়া আছে। সেই জায়গাগুলোতে বলা হচ্ছে ভৌত দ্রবণ রূপে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় মোটামুটি 5%, কার্বামিনো যৌগ রূপে পরিবাহিত হয় হচ্ছে 10%। তাহলে কত হলো? 5 আর 10 হলো 15। এবং 85% কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় এই বাইকার্বনেট যৌগ রূপে। তাহলে সবচেয়ে বেশি এভাবে পরিবাহিত হয়। তোমরা যদি এই পার্সেন্টেজগুলো মনে রাখো তাহলে দেখো 100 কিন্তু পরিপূর্ণ হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই পার্সেন্টেজগুলাই পরীক্ষায় আসে। অনেক দিন থেকে আমাদের বইয়ে এই তথ্যগুলো দেওয়া আছে, 100 না মেলানো থাকলেও এই তথ্যগুলোই আসলে এমসিকিউ আসে। কাজে আমরা এগুলো মুখস্থ করব না, এগুলো আমরা পড়বো না, থাক। আমরা এই পার্সেন্টেজটাই মনে রাখবো, 100 না পুরুক, আমাদের ল্যাংড়া খোরা হোক, এটাই পরীক্ষায় আসবে। 5%, 27% আর 65%। সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবাহিত হয়? বাইকার্বনেট যৌগরূপে। বাইকার্বনেট যৌগরূপে কীভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় আমরা সামনে আস্তে আস্তে বিস্তারিতভাবে জানবো। এই পদ্ধতিটা পড়তে গেলে আমাদের রক্তনালীটাকে আরেকটু মোটা করতে হবে, এই জন্য কিছু তথ্য মেশাতে হবে। কাজে তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, কিছু তথ্য একটু মিশিয়ে দিই। আমার রক্তনালীটাকে আরেকটু মোটা করতে হবে, নইলে জায়গা হবে না। এই রক্তনালীটাকে আমি আরেকটু মোটা করে দেখাই। দেখো, রক্তনালীকে মোটা করে এঁকেছি। এবার আলোচনা শুরু করা যাক। আমরা জানি আমাদের দেহকোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং এই কার্বন ডাইঅক্সাইডগুলো ব্যাপনের মাধ্যমে দেহকোষ থেকে রক্তনালীর মধ্যে বা কৈশিক জালিকাতে প্রবেশ করে। কার্বন ডাইঅক্সাইডটা দেহকোষ থেকে রক্তনালীর ভেতরে প্রবেশ করলো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। এখন এই কার্বন ডাইঅক্সাইডটা রক্তনালীর রক্তের মাধ্যমে 3 পদ্ধতিতে পরিবাহিত হতে পারে। কার্বন ডাইঅক্সাইডটা 3টা পদ্ধতিতে পরিবাহিত হতে পারে। প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে। কার্বন ডাইঅক্সাইড কী করে? রক্তের যে পানি রয়েছে বা রক্ত রস রয়েছে তার সঙ্গে বিক্রিয়া করে। কার্বন ডাইঅক্সাইড রক্তের পানি বা রক্তরসের সঙ্গে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে এবং এই বিক্রিয়া করে সেখান থেকে তৈরি করে হচ্ছে H2CO3 কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডের মাধ্যমে বেশ কিছু কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হতে পারে। এটা একটা মাধ্যম, কার্বন ডাইঅক্সাইড এভাবে পরিবাহিত হতে পারে। কিন্তু এভাবে বেশি কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় না, মাত্র 5% কার্বন ডাইঅক্সাইড এই পদ্ধতিতে পরিবাহিত হয়। এর কারণ হলো এই বিক্রিয়াটা করতে, পানি আর কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করতে কার্বনিক অ্যানহাইড্রেজ নামক একটা এনজাইম লাগে। কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা রক্ত রসের মধ্যে খুব বেশি থাকে না, এই জন্যই বিক্রিয়াটা খুব বেশি হয় না। দ্বিতীয় পদ্ধতিতে আসি, কার্বামিনো যৌগরূপে। বেশ কিছু কার্বন ডাইঅক্সাইড কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয়। একটু লক্ষ্য করো, মনে করো দেহকোষ থেকে আরেকটা কার্বন ডাইঅক্সাইড আসলো, এসে সে কী করবে? আমাদের যে লোহিত রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকার মধ্যে থাকে আবার হিমোগ্লোবিন, এই জিনিসটার নাম হলো হিমোগ্লোবিন। তাহলে দেখো, দেহকোষ থেকে একটা কার্বন ডাইঅক্সাইড আসলো, এই কার্বন ডাইঅক্সাইডটা লোহিত রক্তকণিকার ভেতরে যে হিমোগ্লোবিন আছে, কার্বন ডাইঅক্সাইড এসে এখানে যুক্ত হয়ে গেল। দেখো, কার্বন ডাইঅক্সাইড লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হলো, হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন গঠন করলো। এভাবে কিছু কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হতে পারে। আবার কার্বামিনো প্রোটিনও গঠন হতে পারে। এই ব্যাপারটা কেমন দেখো, দেহকোষ থেকে একটা কার্বন ডাইঅক্সাইড আসলো, এসে এ কী করলো? আমাদের রক্তরসের কিছু হচ্ছে প্রোটিন থাকে যাদেরকে বলা হয় প্লাজমা প্রোটিন। কার্বন ডাইঅক্সাইড এসে কি করে? এই প্লাজমা প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে যুক্ত হয়, প্লাজমা প্রোটিনের সঙ্গে এসে যুক্ত হয়। কার্বন ডাইঅক্সাইড যখন প্লাজমা প্রোটিনের সঙ্গে যুক্ত হয় তখন তাকে বলা হয় কার্বামিনো প্রোটিন। এভাবেও বেশ কিছু কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়, কিন্তু সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় বাইকার্বনেট যৌগরূপে। এই ব্যাপারটা কেমন এটা এবার ভালো করে লক্ষ্য করো। দেখো, প্রথম যে পদ্ধতিটা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে পানি যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করলো, এই ব্যাপারটা খুব সুন্দর, কিন্তু এটা বেশি হতে পারে না। এর কারণ হচ্ছে আমাদের রক্তের মধ্যে যে জলীয় দ্রবণ, সেখানে এই কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম খুব কম। কিন্তু এই কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে প্রচুর পরিমাণে থাকে। কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম লোহিত রক্তকণিকার মধ্যে অনেক বেশি থাকে। আমি লোহিত রক্তকণিকাটা আঁকি, দেখো
এই জিনিসই হচ্ছে আমাদের সেই লোহিত রক্তকণিকা। আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু এই কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা খুব বেশি থাকে। তাহলে আমাদের রক্তরসে কার্বনিক অ্যানহাইড্রেজ খুব বেশি থাকে না বলে এই বিক্রিয়াটা খুব বেশি ঘটে না, কিন্তু আমাদের লোহিত রক্তকণিকাতে কিন্তু কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের কোনো অভাব নাই। এখানে প্রচুর পরিমাণে কার্বনিক অ্যানহাইড্রেজ আছে, প্রচুর পরিমাণে আছে, এটা মনে রাখতে হবে আমাদের। তাহলে আমরা মনে রাখবো আমাদের রক্তরসে বা রক্তের সাধারণ তরল পদার্থে কার্বনিক অ্যানহাইড্রেজ খুব কম, কিন্তু আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম খুব বেশি। তাহলে এই বিক্রিয়াটা রক্তরসের মধ্যে খুব বেশি হবে না, কিন্তু এই বিক্রিয়াটাই রক্তকণিকার মধ্যে, লোহিত রক্তকণিকার মধ্যে প্রচুর পরিমাণে হবে। তাহলে বোঝো এবার কার্বন ডাই অক্সাইডটা চলে আসলো লোহিত রক্তকণিকার ভেতরে। এই জিনিস কিন্তু লোহিত রক্তকণিকা, মনে রেখো এই জিনিসটা কিন্তু হচ্ছে লোহিত রক্তকণিকা। একটা কার্বন ডাই অক্সাইড লোহিত রক্তকণিকার ভেতরে প্রবেশ করলো, বুঝছো তোমরা? কার্বন ডাই অক্সাইড লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করলো, করে সে পানির সাথে অবশ্যই বিক্রিয়া করবে। যেহেতু এখানে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের কোনো অভাব নাই, কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম অনেক বেশি আছে, তাই কার্বন ডাই অক্সাইড এবং পানি যুক্ত হয়, সেখান থেকে তৈরি করবে হচ্ছে কার্বনিক অ্যাসিড। অনেক হবে, এই বিক্রিয়াটা প্রচুর পরিমাণে তৈরি হবে। দেখো এবার এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে দুইটা আয়ন তৈরি হবে। একটা আয়ন হচ্ছে হাইড্রোজেন আয়ন, আরেকটা আয়ন হচ্ছে বাইকার্বনেট আয়ন, বুঝছো? কার্বনিক অ্যাসিড ভেঙে দুটো আয়ন তৈরি হলো, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে বাইকার্বনেট আয়ন। আমরা হাইড্রোজেন আয়নের কি পরিণত হয় সেটা একটু দেখি। হাইড্রোজেন আয়নটা কি করবে, একটা হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করবে, করে যুক্ত হয়ে হিমোগ্লোবিনিক অ্যাসিড তৈরি করবে। ভালো কথা, তৈরি করুক। এবারে বাইকার্বনেটটা কি করবে? বাইকার্বনেটের দুই রকম পরিণতি হয়। বাইকার্বনেট পড়ার আগে একটা জিনিস আমাদের ক্লিয়ার করে নিতে হবে। তোমরা মনে রাখবে পটাশিয়াম আয়ন এবং সোডিয়াম আয়ন, দুইটা আয়ন আছে, খুবই পরিচিত, দুইটা হচ্ছে ক্ষার ধাতু। এই দুটো আয়ন আমাদের শরীরের দুই জায়গায় থাকে। পটাশিয়াম আয়ন যে, সে হচ্ছে কোষের ভেতরে বেশি বেশি থাকে, বেশি বেশি থাকে। আর সোডিয়াম যেটা, কোষের বাইরে বেশি বেশি থাকে। এটা কিন্তু শুধু এই টপিকের জন্যই প্রযোজ্য না, যে কোনো টপিক পড়তে গেলে তোমরা একটা জিনিস মনে রাখবে, আমাদের কোষের ভেতরে পটাশিয়াম আয়নটা বেশি বেশি থাকে এবং সোডিয়াম আয়নটা কোষের চারপাশে যেই তরল পদার্থগুলো রয়েছে বা রক্ত রস রয়েছে, যে কোনো তরল পদার্থের মধ্যে হচ্ছে সোডিয়াম আয়নটা বেশি বেশি থাকে। মনে থাকবে এটা। দেখো এটা তাহলে হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার মধ্যে কে বেশি রয়েছে বলো? লোহিত রক্তকণিকার মধ্যে রয়েছে বেশি পটাশিয়াম। কিন্তু লোহিত রক্তকণিকা থেকে যদি তুমি বাইরে বেরিয়ে আসো, রক্ত রসে চলে আসো, এখানে বেশি বেশি কে রয়েছে বলো তাহলে? সোডিয়াম। বুঝছো? এই ব্যাপারটা মনে রাখতে হবে। বাইরে যে পটাশিয়াম নাই এরকম কিন্তু আমি বলিনি, বাইরেও পটাশিয়াম আছে, কিন্তু বাইরে সোডিয়াম বেশি আর ভেতরে কিন্তু পটাশিয়াম বেশি, ভেতরে কিন্তু পটাশিয়াম বেশি। এটা মনে রাখা খুবই সহজ। তোমরা মনে রাখবে পটাশিয়াম মানে হলো কে, কে মানে তো কোষ, তাই না? কোষের ভেতরে কিন্তু হচ্ছে পটাশিয়ামটা বেশি। কি হবে জানো? এই বাইকার্বনেটটা এসে কি করবে জানো? এই বাইকার্বনেটটা এসে এই পটাশিয়ামের সঙ্গে যুক্ত হবে। পটাশিয়াম আর বাইকার্বনেট এই দুজন যুক্ত হবে একে অপরের সাথে। পটাশিয়াম আর বাইকার্বনেট একে অপরের সঙ্গে যুক্ত হবে, হয়ে তৈরি করবে হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। পটাশিয়াম আয়ন আর বাইকার্বনেট আয়ন এরা একে অপরের সঙ্গে যুক্ত হলে, এই যে প্লাস চিহ্ন দিয়ে দিছি, এরা একে অপরের সঙ্গে যুক্ত হলো, হয় পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করবে। তোমাদের মনে রাখতে হবে পটাশিয়াম বাইকার্বনেট কোথায় তৈরি হয়? পটাশিয়াম বাইকার্বনেট কোথায় তৈরি হয়? লোহিত রক্তকণিকার ভেতরে। লোহিত রক্তকণিকার ভেতরে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি হয়। এবার লোহিত রক্তকণিকার মধ্যে এত বেশি বাইকার্বনেট তৈরি হয় যে পটাশিয়ামের সঙ্গে যুক্ত হওয়ার পরেও বেশ কিছু বাইকার্বনেট বেঁচে যায়। বুঝতে পারছো? ভেতরে তো প্রচুর পরিমাণে বাইকার্বনেট তৈরি হচ্ছে, বেশিরভাগ বাইকার্বনেট এসে পটাশিয়ামের সঙ্গে যুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট গঠন করছে, ভালো কথা। তারপরও বাইকার্বনেট কিছু বেঁচে যায়, এই বাইকার্বনেটগুলোকে কি করা হয়? বাইরে বের করে দেওয়া হয় এভাবে। তাহলে বাইকার্বনেটটাকে এবার রক্ত রসে বের করে দেওয়া হলো। দেখো রক্ত রসের মধ্যে কিন্তু ছিল সোডিয়াম, সে এসে এই বাইকার্বনের সঙ্গে যুক্ত হয়। সোডিয়াম এবং বাইকার্বন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়, যুক্ত হলে তৈরি করে হলো সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। তাহলে আমরা মনে রাখবো দুইটা বাইকার্বনেট তৈরি হচ্ছে। লোহিত রক্তকণিকার ভেতরে তৈরি হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট, আর
রক্ত রসে তৈরি হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। কিন্তু সমস্যা শেষ হয়নি এখনো, সমস্যা আছেই কিন্তু এখনো। দেখো, তুমি চাইলেই কোষ থেকে একটা আয়ন বের করে নিয়ে আসতে পারো না। একটা নেগেটিভ চার্জযুক্ত আয়নকে কোষ থেকে বাইরে বের করে আনা হয়েছে। এতে করে হবে কি, কোষের মধ্যে নেগেটিভ চার্জ কমবে, আস্তে আস্তে পজিটিভ চার্জ বাড়বে। সমস্যা কিন্তু এটা, একটা জিনিসকে তুমি হুট করে বাইরে বের করে আনতে পারো না। এখান থেকে তুমি চাইলে একটা নেগেটিভ আয়ন বের করে দিলে কোষের মধ্যে কিন্তু ইমব্যালেন্স তৈরি হবে। এতে করে ব্যালেন্স করতে হবে। দেখো, রক্তের মধ্যে যেমন সোডিয়াম থাকে না, রক্তরসের মধ্যে যেমন সোডিয়াম থাকে, ঠিক তেমনই রক্তরসের মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরিনও থাকে। রক্তরসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্লোরিনও থাকে। সোডিয়াম ক্লোরাইড মিলেই তো লবণ। আমাদের রক্ত খেতে নোনতা লাগে কেন? কারণ রক্তের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে। তাই রক্তের মধ্যে যেমন সোডিয়াম থাকে, রক্তের মধ্যে তেমনই ক্লোরিনও থাকে। দেখো, বাইকার্বনেট আয়নটাকে যেহেতু বাইরে বের করে দেওয়া হয়, একটা নেগেটিভ চার্জ যেহেতু বাইরে বের হয়ে গেল, এর ক্ষতিপূরণ হিসেবে বাইরে থেকে একটা ক্লোরিন আয়নকে ভেতরে পাঠিয়ে দেওয়া হয়। বাইরে থেকে একটা ক্লোরিনকে ভেতরে পাঠিয়ে দেওয়া হলো। বুঝতে পারছো? লোহিত রক্তকণিকার ভেতরে পাঠানো হলো। ক্লোরিন শিফট হলো, ক্লোরিন আয়নের শিফটিং হলো। এজন্য এই মতবাদের, এই বাইকার্বনেট যৌগরূপে লবণ পরিশোষণের এই মতবাদের আরও একটা নাম হলো ক্লোরাইড শিফটিং। ক্লোরাইড শিফটিং, বাইকার্বনেট যৌগরূপে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের এই ঘটনাটার আরেকটা নাম হলো ক্লোরাইড শিফটিং। হ্যামবার্গার শিফটিংও বলা হয়। হ্যামবার্গার নামক একজন বিজ্ঞানী এই পদ্ধতিটাকে আবিষ্কার করেছিলেন বলে হ্যামবার্গার শিফটিংও বলা হয়। এটাকে হ্যামবার্গার শিফটিংও বলা হয়। তাহলে বাইকার্বনেট যৌগরূপেও কিন্তু বেশ কিছু কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হচ্ছে। এই পদ্ধতির অপর নাম হলো ক্লোরাইড শিফটিং বা হ্যামবার্গার শিফটিং। ব্যাপারটা বেশ কমপ্লেক্স, অনেক বিক্রিয়া টিক্রিয়া আছে এর মধ্যে। তোমরা একটু মনে হয় কনফিউজড হয়ে গেছো, ঠান্ডা মাথায় এবার চিন্তা করো, ব্যাপারটা বোঝো। কার্বন ডাইঅক্সাইড দেহকোষ থেকে রক্তনালীতে আসে, তারপরে কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করে হলো লোহিত রক্তকণিকার ভেতরে। কার্বন ডাইঅক্সাইডটা ঢুকলো লোহিত রক্তকণিকার ভেতরে। এই কার্বন ডাইঅক্সাইডটা এবার পানির সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করতে কোনো অসুবিধা নেই, কারণ কোষের ভেতরে কার্বনিক এনহাইড্রেজ এনজাইমের কোনো অভাব নাই। তাহলে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে যখন বিক্রিয়া করে, তৈরি করে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড ভেঙে যায়, ভেঙে গিয়ে সেখান থেকে হাইড্রোজেন আয়ন তৈরি হয় এবং বাইকার্বনেট আয়ন তৈরি হয়। হাইড্রোজেন আয়ন এসে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত করে হিমোগ্লোবিনিক অ্যাসিড তৈরি করে। শেষ। এদিকে বাইকার্বনেট ছিল, এই বাইকার্বনেট পটাশিয়ামের সঙ্গে যুক্ত হয়, পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে এবং বাইকার্বনেটটা লোহিত রক্তকণিকা থেকে বাইরে বেরিয়ে এসে রক্তরসের সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। তাহলে আমরা মনে রাখবো দুই ধরনের বাইকার্বনেট তৈরি হয়, পটাশিয়াম এবং সোডিয়াম বাইকার্বনেট। যেহেতু একটা বাইকার্বনেটকে বাইরে বের করে দেওয়া হলো, তার ক্ষয়পূরণ হিসেবে বাইরে থেকে একটা ক্লোরিন আয়নকে ভেতরে প্রবেশ করানো হয়। এজন্য এই পদ্ধতির নাম হলো ক্লোরাইড শিফটিং। তাহলে এটাই হচ্ছে মোটামুটি বাইকার্বনেট যৌগরূপে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। তোমরা বাইকার্বনেট যৌগরূপে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ব্যাপারে দুইটা তথ্য মুখস্থ রাখবে। সেটা হচ্ছে, যেটা মনে রাখতে হবে, এখানে দুই রকম বাইকার্বনেট তৈরি হয়। পটাশিয়াম বাইকার্বনেট তৈরি হয় কোথায়? এটা তৈরি হয় আরবিসিতে। এবং আরেকটা বাইকার্বনেট তৈরি হয়, নাম হলো সোডিয়াম বাইকার্বনেট। এটা তৈরি হয় কোথায়? রক্তরস বা প্লাজমাতে। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম কার্বন ডাইঅক্সাইড তিনটা পদ্ধতিতে পরিবাহিত হতে পারে। ভৌত দ্রবণের ভেতর দিয়ে যেতে পারে, হিমোগ্লোবিনের সঙ্গে অথবা প্লাজমা প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে পরিবাহিত হতে পারে, অথবা কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হতে পারে কিভাবে? বাইকার্বনেট হিসেবে। কেমন বাইকার্বনেট? লোহিত রক্তকণিকার মধ্যে তৈরি হয় পটাশিয়াম বাইকার্বনেট, আর রক্তরসের মধ্যে তৈরি হয় সোডিয়াম বাইকার্বনেট। বুঝছো আশা করি ব্যাপারটা? আমি আশা করছি ব্যাপারটা তোমরা বেশ ভালো করে বুঝতে পেরেছো। এটা খুব ভালো করে তোমরা পড়ে রেখো, কারণ এই অধ্যায় থেকে সিকিউ আসলে, লিখিত প্রশ্ন আসলে, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসে। পরীক্ষায় একটু ডায়াগ্রাম এঁকে টেকে দেয়, দেখানো হয় এভাবে যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হচ্ছে। তারপর তোমাকে গ প্রশ্নতে বা ঘ প্রশ্নতে বলে যে উদ্দীপকে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করো। তখন তোমাকে এই তিনটা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করতে হবে। এভাবে ছবি টবি আঁকার প্রয়োজন নাই,
আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য ছবি এঁকেছিলাম, এগুলো নর্মাল হচ্ছে লাইনে লাইনে লিখে দিলেই হবে। কিন্তু দেখো এই ছবির মধ্যে আমি সব কয়টা পদ্ধতি বর্ণনা করেছি। প্রথমটা ভৌত দ্রবণ, এটা হলো হিমোগ্লোবিনের মাধ্যমে, এটা প্লাজমা প্রোটিনের মাধ্যমে, আর এটা হচ্ছে বাইকার্বনেটের মাধ্যমে। এটা একটু ঝামেলা হয়তো, আমি একটু জুম করেও দেখালাম তোমাদেরকে যেন তোমরা ভালো করে বুঝতে পারো।